বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের বুকের ভেতর একটা ঝড় তুলে দেবে, যেখানে ভালোবাসা, ভয়, পরিবার আর দায়িত্ব সব মিলিয়ে তৈরি হবে এক অদ্ভুত টানটান কাহিনী। এই গল্পে আছে এক গৃহবধূর অন্তরালে লুকোনো রহস্য, এক ভাসুরের নীরব ত্যাগ আর সমাজের চোখ ফাঁকি দিয়ে বোনা এক গোপন বাঁধন। শেষ পর্যন্ত কি হলো জানেন? সেই রহস্য জানতে হলে আপনাদের গল্পটা শেষ অবধি শুনতেই হবে, কারণ প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে নতুন চমক, নতুন আবেগ আর অজানা সত্য। তাই হেডফোন পরে বসে পড়ুন আর ডুবে যান পিয়ার নীরব কাহিনীতে। আমি পিয়া। বয়স আমার মাত্র 22। আমার বিয়ে হয়েছে 1 বছর হলো। স্বামী রমেন বিদেশে থাকে, কাজের জন্য দূরে থাকতে হয় তাকে। শুরুতে চিঠি আর ফোনে কথাবার্তা হতো নিয়মিত, কিন্তু সময়ের সাথে সেই যোগাযোগ কমে এলো। তবুও মনকে সান্ত্বনা দিতাম এই ভেবে যে সে পরিবার আর আমার ভবিষ্যতের জন্যই সংগ্রাম করছে। আমাদের সংসার ছোট হলেও আলাদা এক মায়া ছিল। শ্বশুর মদের দোকানে কাজ করত, শাশুড়ি সবজি নিয়ে হাটে বাজারে বসত। সংসারের ভেতর যত্নার্থী, রান্নাবান্না, ছোটখাটো দায়িত্ব সবটাই আমার কাঁধে এসে পড়ত। সবচেয়ে বড় কথা, আমার বড় ভাসুর দীপকের স্ত্রী মারা যাওয়ার পর থেকে তার দেখাশোনা করার দায়িত্বও আমার উপর এসে পড়েছিল। দীপক আমার থেকে বয়সে 8 বছরের বড়। চেহারায় রোদে পোড়া কালো, কিন্তু শান্ত আর চুপচাপ স্বভাবের। প্রথম দিকে আমি ওকে শুধু দায়িত্ব হিসেবেই দেখতাম, রান্না করে খেতে দেওয়া, অসুখ হলে ওষুধ মাখিয়ে দেওয়া, এই সবটুকুই। কিন্তু সময়ের সাথে সাথে এক অদ্ভুত বন্ধন তৈরি হল। কারণ সংসারের ভেতর যত কাজই করি না কেন, চোখের আড়ালে ওর নীরব উপস্থিতি আমি সবসময় টের পেতাম। একদিন পাড়ার একজন মারা গেল। সন্ধ্যার পর থেকেই আমার বুক ধড়ফড় করতে লাগল। রাত বাড়ার সাথে সাথে ভয়টা তীব্র হল। চারপাশে সব নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। সেই রাতে হঠাৎ আমি ভাসুর দীপকের ঘরে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভাইয়া, আজ রাতে আমি একা থাকতে পারবো না। খুব ভয় করছে। তুমি আমার ঘরে এসো, না হয় আমি তোমার ঘরে বসে থাকি। দীপক প্রথমে কিছু বলল না, কেবল মাথা নিচু করে বসে থাকল। তারপর ধীরে ধীরে উঠে এসে আমার দিকে তাকালো। চোখে এমন এক মায়া ছিল যা আমাকে শান্ত করে দিল। সেদিন রাতের পর থেকে আমাদের সম্পর্কটা বদলাতে শুরু করল। দিন কেটে যাচ্ছিল। সংসারের কাজ, বাজার, হাট, শাশুড়ির ব্যস্ততা সব মিলিয়ে আমি যেন এক অন্তহীন দায়িত্বের ভেতরে বেঁচেছিলাম। কিন্তু ভাসুরের নিঃশব্দ উপস্থিতি আমার একাকিত্বের উপর এক অদ্ভুত আবরণ চাপিয়ে রাখত। এরই মধ্যে একদিন হঠাৎ দেখি শরীর খারাপ লাগছে। ভোরবেলা রান্না করার সময় ধোয়া উঠতেই বমি বমি ভাব হলো। ভেবেছিলাম হয়তো গ্যাস্ট্রিক কিংবা অন্য কিছু। কিন্তু 2 দিন, 3 দিন, তারপর সপ্তাহ গড়িয়ে গেল, প্রতিদিন একই অবস্থা। তখনই সব বুঝে গেছিলাম। আমার বুক কেঁপে উঠল। আমি জানতাম এই খবর কাউকে বলা মানে ঝড় ডেকে আনা। শ্বশুরশাশুড়ি জানলে কি বলবে, পাড়া প্রতিবেশীরা কি বিচার করবে, এসব ভেবে মাথা ঘুরে যাচ্ছিল। কিন্তু ভাসুর দীপকের দিকে তাকালেই মনে হতো এই পৃথিবীতে অন্তত একজন আছে যে আমার এই গোপন বোঝা বুঝতে পারবে। আমি চুপচাপ সব লুকিয়ে রাখলাম। কারো সাথে কিছু বলার সাহস হলো না। কেবল ভাসুরের চোখের ভেতর তাকিয়ে একটুখানি শান্তি খুঁজে নিতাম। কিন্তু সময় তো আর থেমে থাকে না। দিন যত গড়াতে লাগল, ভয় আর অস্থিরতা তত বাড়তে লাগল। আমার মনের ভেতর চলতে লাগল এক অদ্ভুত যুদ্ধ, একদিকে ভয়, অন্যদিকে টান। এভাবেই শুরু হলো আমার জীবনের এক অদ্ভুত অধ্যায়, যার শেষ কোথায় আমি জানতাম না। সেই ভয়ঙ্কর রাতের পর কয়েক সপ্তাহ যেন অদ্ভুত কেটে গেল। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম, যেন কিছুই হয়নি। কিন্তু শরীর তো চুপ করে থাকে না। ভোরে উঠলেই গা গুলানো শুরু হতো, রান্নাঘরে ঢুকলেই বমি বমি ভাব আসত। আমি চুপ করে সব সহ্য করতাম। শাশুড়ি কয়েকদিন লক্ষ্য করেও ভাবল হয়তো পেটের অসুখ। কিন্তু আমার মন জানত এর উত্তর অন্য কোথাও লুকিয়ে আছে। আমার বুকের ভেতর এক অদ্ভুত ভয় জমে যাচ্ছিল। প্রতিটা মুহূর্তে মনে হতো কেউ যদি জেনে যায়, সমাজের চোখে আমি দোষী হয়ে যাব। চারদিকে কেমন তীক্ষ্ণ দৃষ্টি, গোপন ফিসফিসানি, সবকিছু যেন আমার দিকে ছুটে আসছে। আমি কারো চোখের দিকে তাকাতে পারতাম না। এক বিকেলে বাজার থেকে ফিরে শাশুড়ি আমাকে জিজ্ঞেস করল, পিয়া, তোকে দেখছি একেবারেই ফ্যাকাশে হয়ে যাচ্ছিস। খাস কিছু? আমি তখন মিথ্যে হাসি দিয়ে বললাম, না মা, কিছু না। হয়তো শরীরটা একটু খারাপ। কথাটা বলে ভিতরে ঢুকে পড়লাম। কিন্তু বুকের ভেতর কেমন করে উঠল। আমার ভাসুর দীপক তখন সব বুঝতে পারছিল। একদিন রাতে আমি উঠোনে বসেছিলাম। আকাশে চাঁদের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে।
হাওয়া বইছে ধীরে ধীরে। দীপক এসে চুপচাপ পাশে বসল। অনেকক্ষণ দুজনেই নীরব। তারপর সে ধীরে ধীরে বলল, পিয়া, তুই কিছু লুকোচ্ছিস আমার থেকে। আমি তোকে অনেকদিন ধরে লক্ষ্য করছি। যদি মন চায় আমায় বলিস, আমি পাশে আছি। ওর কথা শুনে আমার চোখ ভিজে এলো, কিন্তু কথা বের হলো না। আমি শুধু মাথা নিচু করে বসে থাকলাম। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে ফেলতে চাইলাম, কিন্তু পারলাম না। দিন গড়াচ্ছিল, কিন্তু ভয় যেন আমার বুকের ভেতর জমাট বাঁধছিল। আমি জানতাম পাড়ার লোক একদিন না একদিন বুঝে যাবে। আর পাড়ার মানুষের মুখ মানে ঝড়ের থেকেও ভয়ঙ্কর। সত্যিই বেশি দিন লাগল না। আমার শরীরের বদল চোখে পড়তে শুরু করল সবার। শাশুড়ি একদিন খুব রাগ করে বলল, এ কেমন অবস্থা পিয়া? তোকে তো দেখছি প্রতিদিন দুর্বল হয়ে যাচ্ছিস। কিছু কি লুকাচ্ছিস? আমি তখনও চুপ রইলাম। কিন্তু গ্রামের কিছু মহিলা তখন ফিসফিস শুরু করে দিয়েছে। বাজারে গেলে কানে আসতো চাপা গুঞ্জন, দেখেছ পিয়াকে? মনে হচ্ছে কিছু একটা আছে। কেউ সরাসরি বলতো না, কিন্তু তাদের চোখের ভাষা সব বলে দিত। আমি প্রতিদিন ঘরে ফিরে কান্না করতাম। বুকের ভেতর দম বন্ধ হয়ে আসত। আমার কাছে পৃথিবীটা যেন ক্রমে ছোট হয়ে আসছিল। এমন সময় হঠাৎ খবর এলো, আমার স্বামী রমেন বিদেশ থেকে ফিরে আসবে আর 1 মাসের মধ্যে। এই খবর শোনার পর আমি একদিকে আনন্দে ভরে উঠলাম, অন্যদিকে বুকটা হুহু করে উঠল। কারণ আমি জানতাম ও ফিরলে সব গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। ভাসুর দীপক তখনও নীরব ছিল, কিন্তু ওর চোখের ভেতর এক অদ্ভুত দ্বিধা দেখতে পাচ্ছিলাম। যেন ও ঠিক করেছে আমাকে রক্ষা করবে, যেভাবেই হোক না কেন। রাত বাড়ার সাথে সাথে আমার ভেতরে ভয়টা আরও বেড়ে যাচ্ছিল। আমি জানতাম এই ঝড়কে আমি একা সামলাতে পারব না। সামনে আসছে আরও কঠিন দিন। দিনগুলো ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছিল। আমার ভেতরে অস্থিরতা যেন আর সামলানো যাচ্ছিল না। একদিকে শরীরের বদল প্রতিদিনই চোখে পড়ছিল, অন্যদিকে খবর এলো আমার স্বামী রমেন আর কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবে। সেই খবরে শাশুড়ি খুব খুশি হল, সুরো হাসি মুখে বলল, রমেন এলে সংসারটা আবার জমে উঠবে। কিন্তু আমার বুক কেঁপে উঠল। আমি জানতাম রমেন ফিরে এলে লুকোনো কোনো গোপন আর গোপন থাকবে না। গ্রামের মানুষজন তখন থেকেই কেমন সন্দেহের চোখে তাকাতে শুরু করেছে। বাজারে গেলে কারো না কারো কানে ভেসে আসত চাপা গুঞ্জন, ওই দেখো পিয়াকে কেমন মোটা হয়ে যাচ্ছে। কিছু লুকোচ্ছে না তো, কেউ মুখে কিছু বলতো না, কিন্তু তাদের কটু চোখের দৃষ্টি আমার বুকটা হাহাকার করে তুলত। একদিন সন্ধ্যায় উঠোনে বসেছিলাম। আকাশে মেঘ জমেছে, ঝড় আসবে মনে হচ্ছিল। ভাসুর দীপক চুপচাপ পাশে এসে দাঁড়াল। ওর চোখে ভয় আর দ্বিধা মেশানো এক অদ্ভুত ছায়া ছিল। আমি ওর দিকে তাকাতেই দীপক বলল, পিয়া, রমেন ফিরলে তোর অবস্থা কেমন হবে ভেবেছিস? সবাই তোকে দোষ দেবে, কিন্তু আমি পাশে আছি। আমি সব মেনে নেব গু। ওর কথায় আমার চোখে পানি চলে এলো। গলা কেঁপে উঠল, কিন্তু সমাজ? শ্বশুর-শাশুড়ি, তারা কিভাবে মানবে? দীপক ধীরে ধীরে বলল, সমাজ তো সবসময় দোষ খুঁজে বেড়ায়, কিন্তু আমি তোর দোষ দেখি না। তুই একা ছিলি, তোর পাশে কেউ ছিল না। আমি শুধু চাই তুই ভেঙে না পড়িস। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। বুকের ভেতর একদিকে ভয়, অন্যদিকে অদ্ভুত একটা শান্তি। দীপকের চোখে যে ভরসা দেখেছি সেটাই যেন আমাকে বাঁচিয়ে রাখছিল। এরপর দিন কেটে গেল। একদিন সকালে শাশুড়ি খুশিতে ভরে এসে বলল, পিয়া, চিঠি এসেছে। রমেন আর মাত্র 2 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। বাড়ির সবার মুখে তখন আনন্দের ঝিলিক, কিন্তু আমার মুখে হাসি ফুটছিল না। ভিতরে ভিতরে বুক ধরফর করছিল। এরই মধ্যে গ্রামে গুজব আরও বেড়ে গেল। একদল মহিলা আমার পেছনে দাঁড়িয়ে কানে কানে বলছিল, রমেন তো আসছে, কিন্তু তখন বুঝবে আসল খবর। কারো ঠোঁটে শ্লেষের হাসি, কারো চোখে অবজ্ঞা। আমি আর সইতে পারছিলাম না। সেই রাতে আমি দীপকের ঘরে গিয়ে দাঁড়ালাম। আমার চোখে কান্না, গলায় কাঁপুনি। আমি বললাম, ভাইয়া, আমি আর পারছি না। আমার ভয় করছে, যদি সব ফাঁস হয়ে যায়। দীপক তখন কণ্ঠে বলল, পিয়া, ভরসা রাখিস। আমি আছি, তোকে নিয়ে সবকিছুর সামনে দাঁড়াবো। রমেনের সাথেও আমি কথা বলবো। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। মনে হচ্ছিল এই মানুষটাই আমার ভরসার একমাত্র আশ্রয়। দিন গড়াতে গড়াতে অবশেষে সেই প্রতীক্ষার দিন এল। ভোরবেলা খবর এলো, রমেন এসে পৌঁছেছে। পুরো পরিবার খুশিতে মেতে উঠল।
শাশুড়ি দৌড়ে রান্নাঘরে গেল, শিশুর হাসি মুখে উঠোনে লোকজনকে ডাকল। আমি ঘরের কোণে দাঁড়িয়ে শিহরিত হচ্ছিলাম। দরজার সামনে যখন রমেন ঢুকল, সবার মুখে আনন্দ, কিন্তু আমার চোখে ভেসে উঠল অদ্ভুত আতঙ্ক। রমেন আমাকে দেখে হাসি মুখে বলল, পিয়া, কেমন আছিস? আমার ঠোঁট কাঁপল, কিন্তু কথা বের হলো না। আমি জানতাম সামনে আসছে এক ভয়ঙ্কর অধ্যায়। রমেন ফিরে আসার পর থেকেই পুরো বাড়ি আনন্দে ভরে উঠল। শাশুড়ি প্রতিদিন নানা রকম রান্না করছে, শ্বশুর খুশিমনে পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলছে। সবাই বলছে রমেন এলো, এবার সংসার আবার জমে উঠবে। কিন্তু আমার বুকের ভেতর তখনও ভয় আর অস্থিরতা জমাট বেঁধে আছে। রমেন প্রথম কয়েকদিন শুধু পরিবারের খোঁজখবর নিত। একদিন রাতে আমার দিকে তাকিয়ে বলল, পিয়া, তুই অনেক কষ্ট করেছিস। আমি জানি বিদেশে থাকা সহজ ছিল না, তুই একা এতদিন সব সামলেছিস। ওর কণ্ঠে মায়া ছিল, কিন্তু আমার বুক কেঁপে উঠল। আমি মিথ্যে হাসি দিলাম, যেন সব ঠিক আছে। কিন্তু মানুষের চোখ এড়ানো যায় না। গ্রামের মহিলাদের ফিসফিসানি এবার রমেনের কানেও পৌঁছাতে শুরু করল। এক সন্ধ্যায় উঠোনে বসে থাকতে থাকতে রমেন হঠাৎ বলল, পিয়া, তোর শরীর কেমন যেন বদলে যাচ্ছে। কিছু বলতে চাইছিস? আমার গলা শুকিয়ে গেল। আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। এরপর থেকে রমেন কেমন সন্দিহান হয়ে উঠল। ওর চোখে প্রশ্ন, কথায় চাপা রাগ। একদিন শাশুড়িকে জিজ্ঞেস করল, মা, পিয়ার শরীর এমন হচ্ছে কেন? তোরা কিছু খেয়াল করিসনি? শাশুড়ি হেসে বলল, হয়তো শরীর খারাপ বা কাজের চাপে দুর্বল হয়ে গেছে। কিন্তু রমেন চুপচাপ হয়ে গেল। সেদিন রাতে আমি ঘরে বসে কাঁদছিলাম। হঠাৎ দীপক এসে দরজার আড়াল থেকে ফিসফিস করে বলল, পিয়া, ভরসা হারাস না। যদি রমেন কিছু জিজ্ঞেস করে, আমি সব নিজের ঘাড়ে নেব। ওর কথা শুনে আমার বুক ভেঙে গেল। আমি জানতাম দীপক আমার জন্য আগুনে ঝাঁপ দিতেও প্রস্তুত। কিন্তু রমেনকে থামানো সহজ হল না। একদিন রাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চোখে কেমন তীব্র দৃষ্টি, ঠোঁটে চাপা রাগ। পিয়া, সত্যি বল। আমার কান পর্যন্ত নানা কথা আসছে। আমি তোর মুখ থেকে শুনতে চাই, এই বদল কেন? তুই কিছু লুকাচ্ছিস? আমার গলা কেঁপে উঠল। আমি জানতাম যদি কিছু বলি, সব শেষ। আর না বললেও সন্দেহ বাড়বে। আমি চুপ করে চোখ নামিয়ে বসে থাকলাম। রমেন রাগে উঠে দাঁড়াল। কিন্তু হঠাৎ দরজার বাইরে দীপকের কণ্ঠ শোনা গেল, রমেন, আমি একটু কথা বলতে চাই। দরজা খুলে দীপক ভেতরে ঢুকল। চোখে অদ্ভুত দ্বিধা, কণ্ঠে শান্ত স্বর। রমেন, যা শুনছিস সব সত্যি নয়। আমি সব সামলাচ্ছিলাম, তুই বাইরে ছিলি বলে। পিয়াকে নিয়ে সমাজ নানাভাবে কথা বানাচ্ছে। কিন্তু সত্যি একটাই, সে একা ছিল, তবুও সব সামলেছে। ওকে দোষ দিস না গি। আমি হতবাক হয়ে দীপকের দিকে তাকালাম। আমার চোখে পানি এসে গেল। রমেন নীরবে তাকিয়ে রইল আমাদের দুজনের দিকে। তার চোখে রাগের সাথে সাথে দ্বিধা, সন্দেহ আর কষ্ট ভাসছিল। বাড়ির ভেতর তখন যেন চাপা আগুন জ্বলছে। বাইরে পাড়ার মানুষজনের কানাঘুষা আরও বাড়ছে। আমার বুকের ভেতর প্রশ্ন, রমেন কি আমাকে বিশ্বাস করবে, নাকি সব ফাঁস হয়ে যাবে? বাড়ির ভেতর তখন কেমন অদ্ভুত নীরবতা। চারপাশে খুশির আবহ থাকা সত্ত্বেও রমেনের চোখে আমি শুধু দ্বিধা আর সন্দেহ দেখতে পাচ্ছিলাম। দীপক যেভাবে আমার পাশে দাঁড়ালো, তাতে মনে হচ্ছিল ও আগুন ঝড়ের মধ্যে ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু সমাজ কি এত সহজে থেমে যাবে? পরের দিন সকালেই গঞ্জে বাজারে গুঞ্জন আরও জোরালো হয়ে উঠল। দুজন মহিলা সবজির দোকানের সামনে দাঁড়িয়ে ফিসফিস করছিল, শোনোনি, পিয়ার শরীর কেমন বদলে যাচ্ছে। বিদেশ থেকে রমেন ফিরে এসেছে, এখন সব বোঝা যাবে। অন্যজন হেসে বলল, আমাদের তো অনেক দিন আগেই সন্দেহ ছিল। দেখো না এবার কি হয়। এই কথাগুলো কানে আসতেই আমার শরীর কেঁপে উঠল। আমি জানতাম সময় ফুরিয়ে আসছে। সেই সন্ধ্যায় রমেন আমাকে ডেকে ঘরে বসালো। চোখে গভীর দৃষ্টি, গলায় চাপা রাগ। পিয়া, আমি তোকে শেষবার জিজ্ঞেস করছি, তুই কি কিছু লুকাচ্ছিস? যদি সত্যি কিছু থাকে, আমি এখনই শুনতে চাই। আমার ঠোঁট শুকিয়ে গেল। আমি উত্তর দিতে পারলাম না, শুধু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তখনই হঠাৎ দীপক ঘরে ঢুকল। শাশুড়িও পেছন পেছন এসে দাঁড়াল। দীপক শান্ত কণ্ঠে বলল, রমেন, তোকে একটা কথা বলতে চাই। পিয়া যতদিন একা ছিল, আমি তার পাশে থেকেছি। সমাজ যা বলুক, পিয়ার দোষ নেই।
যদি কারো দোষ হয় সেটা আমি মেনে নিচ্ছি গু। ওর কথা শুনে আমার বুক ফেটে গেল। শাশুড়ি হতবাক হয়ে দীপকের দিকে তাকিয়ে বলল, তুই কি বলছিস দীপক? এটা কি সত্যি? দীপক মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল। রমেন কিছুক্ষণ চুপচাপ থাকল। ওর চোখে রাগের ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু সঙ্গে ছিল গভীর আঘাত আর ভাঙনের ছাপ। বাড়ির উঠোনে তখন প্রতিবেশীরা জড়ো হতে শুরু করেছে। কেউ খুঁটিনাটি জেনে নিতে চাইছে, কেউ কটু মন্তব্য ছুড়ে দিচ্ছে। সুর বারবার সবাইকে চুপ করতে বলছিল, কিন্তু কে শোনে কার কথা? আমি জানতাম এখন আর কিছু লুকোনোর নেই। বুক কাঁপতে কাঁপতে বললাম, রমেন, আমি দোষী না। আমি শুধু ভয় পেয়ে গেছিলাম। সেই ভয়েই সবকিছু গোপন রেখেছিলাম। কিন্তু আমি কখনোই তোমাকে ঠকাতে চাইনি গিয়ে। আমার গলা কাঁপছিল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। রমেন ধীরে ধীরে উঠে দাঁড়াল। চারদিকে তাকাল। পাড়ার লোকজন, শাশুড়ি, সুর সবাই নিঃশব্দ হয়ে তাকিয়ে আছে। রমেন গভীর কণ্ঠে বলল, আমি এখনো ঠিক করিনি কাকে বিশ্বাস করব। কিন্তু একটা কথা পরিষ্কার, সমাজ আমার সংসারের বিচার করবে না। আমি নিজেই সত্য খুঁজে বের করব গো। ওর কথায় সবাই চুপ হয়ে গেল। পাড়ার লোকেরা আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। কিন্তু আমি বুঝতে পারলাম, আসল ঝড় তো এখনো শুরু হয়নি। বাড়ির ভেতর যেন এক অদৃশ্য আগুন জ্বলছিল। বাইরে থেকে পাড়ার কানাঘুষা বন্ধ হলো বটে, কিন্তু ভেতরে এক অজানা চাপা ঝড় বইছিল। রমেন তখন চুপচাপ, আমার সাথে আগের মতো কথা বলত না। চোখে প্রশ্ন, ঠোঁটে নীরবতা। দীপকও কেমন যেন গুটিয়ে গেল, কিন্তু ওর চোখে আমি যে অপরাধবোধের ঝড় দেখতাম, সেটা প্রতিদিন আমাকে আরও অসহায় করে তুলত। দিন কেটে যাচ্ছিল। শাশুড়ি আমাকে সন্দেহের চোখে দেখত না, কিন্তু তার চোখে চাপা দুশ্চিন্তা আমি বুঝতে পারতাম। শুরু কিছু বলত না, তবে তার দমবন্ধ মুখভঙ্গি যেন সব কিছু বলে দিত। রমেন একদিন হঠাৎ আমার কাছে এসে শান্ত গলায় বলল, পিয়া, আমি সত্যি জানতে চাই। তুই আমাকে যদি একবার খোলাখুলি সব বলিস, হয়তো আমি ক্ষমা করে দিতে পারি। কিন্তু যদি চুপ থাকিস, তাহলে আমি তোকে আর মেনে নিতে পারব না গি। আমার বুক কেঁপে উঠল। আমি জানতাম এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। আমি যদি চুপ থাকি তাহলে সব শেষ। যদি সত্যি বলি তবুও হয়তো শেষ। তবু আমি চোখ ভিজে আসা অবস্থায় ধীরে ধীরে বললাম, রমেন, আমি একা ছিলাম। তুমি বিদেশে ছিলে, শাশুড়ি হাটে, সুর দোকানে। বাড়ির ভেতরে আমি আর দীপক ছাড়া কেউ ছিল না। ভয়, একাকিত্ব সবকিছু আমাকে ভেঙে দিয়েছিল। আমি কাউকে ঠকাতে চাইনি, কিন্তু আমি দুর্বল হয়ে পড়েছিলাম গ। এই কথা শুনে রমেন চোখ বন্ধ করে অনেকক্ষণ চুপ করে বসে থাকল। তার ঠোঁট কেঁপে উঠছিল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল। তুই সত্যি বলেছিস, তাই আমি তোকে দোষী করতে চাই না। কিন্তু সমাজ, তারা কি তোকে ক্ষমা করবে? তাদের চোখে তো তুই অপরাধী হয়ে গেছিস। আমার চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছিল। আমি মাথা নিচু করে বললাম, সমাজের চোখ আমি কখনোই জিততে পারব না। শুধু চাই তুমি আমাকে ঘৃণা করে ফেলে যেও না ঘে। তখনই দীপক হঠাৎ ঘরে ঢুকল। ওর চোখ লাল, কণ্ঠ দি, রমেন, দোষ যদি কারো থাকে সেটা আমার। আমি সব দায় নিজের ঘাড়ে নিচ্ছি। পিয়া একা ছিল, আমি তার দুর্বলতার সুযোগ নিয়েছিলাম। তুই যদি কারো উপর রাগ করিস, সেটা আমার উপর করিস গ। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম, না দীপক, এটা সত্যি নয়। দোষ শুধু তোমার নয়, আমিও দুর্বল হয়েছিলাম গ। ঘর ভরে গেল কান্নার শব্দে। রমেন দুজনের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে থাকল। তারপর গলা ভারী করে বলল, সংসার ভেঙে যাক সেটা আমি চাই না, কিন্তু এই সত্যিটা আমি সারা জীবন ভুলতে পারব না। আমি তোকে সময় দেব পিয়া, তুই আমার স্ত্রী, আমি তোকে ফেলে দেব না। কিন্তু মনে রাখিস, আমাদের বিশ্বাসের ভাঙা কাজ জোড়া লাগলেও দাগ থেকে যাবে গু। ওর কথায় আমার বুক ফেটে গেল। আমি জানতাম সত্যিই আর আগের মতো কিছু হবে না। পরের দিন থেকে রমেন আবার কাজে ব্যস্ত হয়ে গেল। শাশুড়ি নিজের হাটে গেল, শ্বশুর দোকানে। দীপক নিজের ঘরে নিঃশব্দে থাকত। আমি সংসারের কাজ সামলাতাম, কিন্তু বুকের ভেতর প্রতিদিন একটা বোঝা বইতে থাকত। আমার জীবন যেন এক নীরব কাহিনী হয়ে দাঁড়াল, যেখানে ছিল ভয়, দুর্বলতা, সমাজের বিচার আর এক ভাসুরের নীরব ত্যাগ। শেষে আমি বুঝলাম, মানুষের জীবনে কিছু ভুল এমন থাকে যা সময়ের সাথে মুছে যায় না, শুধু দাগ হয়ে থেকে যায় চোখের সামনে, মনের ভেতরে আর সমাজের ফিসফিসানির মধ্যে।
এইভাবেই শেষ হল পিয়ার নীরব কাহিনী, এক এমন গল্প যা কেবল ভালোবাসা নয়, দায়িত্ব, ত্যাগ আর সমাজের কঠিন চোখের বিচারও শিখিয়ে দিল।